মা, কি হয়ে গেল আমাদের এটা? আমাদের আর কেউ থাকলো না রে মা, আমাদের মাথার উপর আর কোনো ছায়াই থাকলো না, সব শেষ হয়ে গেল। তোর ভাই তোর বাবার জন্য কাঁদে কাঁদতে একদম শেষ হয়ে যাচ্ছে। তোর বাবা বেঁচে থাকতে ওসিয়ত করে গিয়েছিলেন এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে। তুই তো দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। আর এই কারণেই তোর বাবা তোকে দেশে আসতে বলেছিল। দিদিতা, বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো, বাবাই তো বলে গেছেন। তাছাড়া বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? কষ্ট তোর একা লাগছে না মা, কষ্ট তো আমাদেরও লাগছে না কি? দিদিতা, আর কথা শোন, সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে কিংবা সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশন। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন এলাও করবো না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। এদিকে আয়, তুই এদিকে যা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ম্যাম, একটু খেয়ে নিন, না হলে তো শরীরটা টিকবে না। এগুলো খাবারের সব নিয়ে যাও। আমার শরীর টিকলো কি না টিকলো তাতে এখন আর কিছুই যায় আসে না। যায় আসে ম্যাম, আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। সিরিয়াসলি কি মানুষের সাথে এভাবেই কথা বলে? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি ম্যাম। তথ্য হচ্ছে আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স স্লো হয়ে যাবে, বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন না, আর এতে আমার কাজের ক্ষতি হবে। তাই আপনার খাওয়া উচিত। জি ম্যাম, এটা আমার স্পেশাল ফিউশন, এটা খেলে মন ভালো হয়ে যাবে। খেয়ে দেখেন না। হোল্ড অন, স্টপ। ওটার পটেনশিয়াল রিস্ক আমাকে চেক করতে হবে। এটা ক্লিন আছে? জি স্যার, 2 বার দই দিছি, ক্লিন আছে। ওকে, তুমি একটু খেয়ে দেখাও। মা গো স্যার, আমারে দইটা মারেন, কিন্তু আমার এটা খাইতে কইেন না। এটা খায়া আমার পেট এখনো মুসুর দিতাছে। চুপ কর, রান্নার তুই কি বুঝিস? এটা ফিউশন স্যার, এটা আমার লেটেস্ট ইনভেনশন, কালো জামার পাকোড়া। খেয়ে দেখেন কেমন হয়েছে। এটা আপনি বানিয়েছেন? জি স্যার, আমার স্পেশাল ফিউশন। কেমন হয়েছে স্যার? ভবিষ্যতে এমন আবিষ্কার আর কখনো করতে যাবেন না আপনি। একবারে ঠিক। এমন খাবার খেয়ে হজম করার থেকে গুলি খেয়ে মরে যাওয়া অধিক আরামদায়ক। এটা কোনো খাবার হতে পারে না, রীতিমতো স্নায়ুতন্ত্রের উপর এক রাসায়নিক হামলা। মানে অন্য খাবার যোগ্য কোনো খাবার থাকলে সেটা এনে ম্যামকে দিচ্ছি। স্যার, তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এই মেয়ে সাইন করবে না। ওসিয়তনামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে দেখেছো? তারপর যখন বডিগার্ড না কি আসলো ওকে দেখেছো? একদম চুপ ছিল, যেন সব ফোন দিয়ে আগের থেকে এটি রেখেছে। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। একটু শান্ত হ, একটু চুপ কর, সবর কর বাবা। মানে যা করার আপোষে করতে হবে, ওর জবস্তি করে কিচ্ছু করা যাবে না। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। এতে একটা ঘটনা ঘটে গেছে, আর কিচ্ছু করা যাবে না। আমি যদি রিদিতাকে বুঝাই, বুঝবে। ও এখনো আমাকে বিশ্বাস করে। কচু বিশ্বাস করে মা তোমাকে? তুমি ওকে সহজ সরল মনে করো? ভাব নিয়ে থাকে, যেন কিচ্ছু বোঝে না। আমার একটা ভাব যে ভাজা মাছ উল্টে খেতে জানে না। মামার আর সহ্য হচ্ছে না। আমার যা চাওয়া পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। সব থেকে যে এক বডিগার্ড হারামজাদা এসেছে, নইলে কালকে সবকিছু হয়ে যেত। এই ইরে, মানে ওদিকের কি খবর, কি হচ্ছে, মানে কি চলছে ওখানে? আরে খালাম্মা আর কইেন না, কালকে যা হইছে। ওই যে আফার বডিগার্ড আছে না, এই বেড়া আফার সামনে আমগরে যাইতেই দেয় না। এই বেড়া নাকি অন ঠিক করবো, আফা কার লগে কথা কইবো কি না কইবো, কি খাইবো না খাইবো, এই বেড়াই ঠিক করবো সব। হন আচ্ছা মা, একটা বিষয় না আমার মাথায় আসে না। বাবা এই ফালতু বডিগার্ডটাকে অ্যাপয়েন্ট করলো কবে? আই ডোন্ট নো, কবে কি করেছে কিছুই বলতে পারি না। ঠিকই কইছেন ভাইজান, আমিও জানি না। এই বেড়ার কথা শুনলে আমার কলিজা শুকায় যায়। এই বেড়ার জানি নামটা কি, খালিদ নাকি জানি। এটা কয় এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আমি কইলাম খালাম্মার কথা, ওমা বেড়ার চোখের একটা পলকও পড়ে না। এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। বলো।
আইরিন খালাম্মা আর সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়ে দেখি আগুন হয়ে রইছে। তিন খালাম্মা আর সাগর ভাইজান ফোন দিয়ারতাছে আপনার এই বাড়িতে বাইর করনের লাগিয়া। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে আপনার নামে আজে বাজে কথা কই, জানি আফা আপনারে নিজে এই বাড়িতে খেদায় দেয়। ভাইজান এরা যা কইছে আমি শুধু মাথায় লড়াইছি, আমি কিন্তু মনে পানে আপনার পক্ষেই। ভাইজান আমার বিষয়টা একটু দেখেন। শোনো, যারা দুই নৌকায় পা দিয়ে চলে নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও নিজের চরকায় তেল দাও। ঠিক আছে স্যার, ঠিক আছে, যাই তাইলে। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে, তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। তা জানি। বাই দা ওয়ে, ওদিকের খবর কি? উনি এখনো মানসিক ভাবে কিছুটা বিষণ্ণ স্যার। বাড়ির পরিস্থিতি কিছুটা জটিল হচ্ছে, পরিবারের মানুষেরাই ওনার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ওকে, ঠিক আছে, আপডেট জানিও আমার। ইয়েস স্যার। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? বলতে পারছি না ম্যাম, এখানে কখনো আগে আসিনি আমি। বাবা সব সময় বলতেন মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। শোক পালনের বিষয়টা ঠিক জানি না ম্যাম, তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। জানেন, এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। ম্যাম, যে আদর করে আপনাকে বন্দি করে রাখে সেটা যত্ন না বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে, সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব করতে পারে? ম্যাম, আপনার জন্য আমার স্পেশাল ডেজার্ট স্ক্রিম টেম্পুরা উইথ রেড চিলি পেপার, খেয়ে একদম ফ্রেশ হয়ে যান। আমি এসব খাবো না, আমার ক্ষুধা নেই। বডিগার্ড স্যার, আমার স্পেশাল ডেজার্ট একটু ট্রাই করে দেখেন না, আশা করছি খুব দারুণ লাগবে। আপনার নামটা যেন কি? ইগলু। স্যার ইগলু, আপনাকে যদি দেখেছিনি খাবারের নামে কোনো বায়োকেমিক্যাল ওয়েপন বানাচ্ছেন, তাহলে আপনাকে আর আপনার এই মরিচের আইসক্রিমকে দুটোকে একসাথে প্যাকেট করে এক্সপোর্ট করে দেবো, কেমন? আমার ফিউশন কেউ বুঝলো না। আইসক্রিম টেম্পুরা উইথ রেড চিলি পেপার কে বলে মরিচের আইসক্রিম। দেখো দেখি, এত বড় একজন বডিগার্ড সে কিনা ঝালকে ভয় পায়। আমি ট্রাই করে দেখি। রিদিতা শোন মা, তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। তোকে একাই ঘরে থাকতে দেখে আমার বুকটার মধ্যে খা খা করছে। চল মা, আমার ঘরে চল। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থও বদলে যেতে পারে। এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? সমস্যা নেই খালি। আর মা, কি বলতেছো? অনুমতি কেন নিতে হবে? আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম, তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, ক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। যা বলার আমার সামনেই বলুন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। যার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি, বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট না। এই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। চিনিস তুই আমাকে? চিনি, আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। কি বললি তুই? কি বললি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি এই বাড়ির ছেলে, আমি কি করতে পারি তুই জানিস না? কি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। তোর মা, চলো। দেখলি রিদিতা, দেখলি তোর বাবা এমন একটা গুন্ডা এই বাড়িতে রেখেছে, ও আমাদের সবাইকে পর করে দিচ্ছে, সবাইকে। মা চলো। মা, খালি যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি কি কয়েদি? আমার ঘর, আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি। ব্যাস, তোমার এসব যুগ তোমার কাছে রাখো। আমি একটু বাইরে যাব। আই নিড সাম ফ্রেশ এয়ার। সরি ম্যাম, এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব, ব্যাস। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। ম্যাম, আপনার হার্ট রেট আর ব্রিথিং প্যাটার্ন আমার কাছে নর্মাল মনে হচ্ছে। আপনার কি কোনো ফিজিক্যাল পেইন অনুভব হচ্ছে? কি বলছেন আপনি এসব? আপনি কি মানুষের ইমোশন বোঝেন না? সরি ম্যাম, ইমোশন নিয়ে ডিল করা আমার কাজ না। সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী আমাকে রুট কজ জানতে হবে। আপনি যদি এভাবে রিয়াক্ট করেন তাহলে আমি ঠিকভাবে বুঝতে পারবো। থামান গাড়ি, আমি বলছি থামান গাড়ি। তার এসব যান্ত্রিক কথা শোনার চাইতে রাস্তায় মরে যাওয়া ভালো। স্টপ দ্য কার। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো?
আমার বাবা চলে গেছে, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? কাকেই বা ভরসা করবো বলো? ভরসা শুধুমাত্র নিজের উপর করুন। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। বাবা শুধু ভালোবাসতে শিখিয়েছে। সবসময় বলতো ভালোবাসা দিয়ে নাকি পুরো পৃথিবী জয় করা যায়। ভালোবাসা খুব দামি জিনিস না, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে লোকে সস্তা হয়। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরা উৎসব করবে। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা সুন্দর কোনো জায়গায়? জানো, ছোটবেলায় যখন খুব বকা দিত, বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত। চলুন।